বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্টের নীতিমালা করারও উদ্যোগ নিয়েছে সরকার। রিপোর্ট করছেন মোরসালিন বাবলা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার পঞ্চম বৈঠক। আলোচনায় উঠে আসে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যু, মাদকের বিস্তার রোধ, ডোপ টেস্ট সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজরদারি বাড়ানো। মাদকের বিস্তার রোধে সীমান্তগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি জেলাগুলোতে পাইলট প্রকল্প নেওয়া হচ্ছে বলেও জানান কমিটির সভাপতি। যুব সমাজকে মোটিভেট করার জন্য যা যা করণীয় আমরা সেই ব্যাপারে জনমত সৃষ্টি, তাদের অভিভাবকদের সাথে এই করা, যোগাযোগ করা, সেই রকম পদক্ষেপের আমরা পরামর্শ দিয়েছি। সেইভাবে কমিটি গঠন করবে সর্ব এলাকায়, এবং 2টি জেলাকে আমরা পাইলট প্রজেক্ট নিয়েছি। 2টি জেলায়, একটা দিনাজপুর, গ্রেটার দিনাজপুরে মাদক মুক্ত জেলা, এবং কক্সবাজার চিটাগাং এইটা জোনকে মাদক মুক্ত করার জন্য আমরা এখানে একটা পাইলট প্রজেক্টের করেছি। মন্ত্রী বলেন, মাদক বেচাকেনা ও পৃষ্ঠপোষকতায় জড়িত অনেকের নাম উঠে এসেছে। যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রেও তার যদি ডোপ টেস্ট হয় তার মধ্যে একটা ভয় থাকবে। আর যখন এটা ব্যাপকভাবে প্রচার হবে যে আমি একটা চাকরি পাইতে গেলে ডোপ টেস্ট হবে, তাহলে ধরেন আমাদের এই যুবকরা, আমরা যখন দেখি যে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা অনেক বিপদগামী হয়, তার যখন ভবিষ্যতের কথা চিন্তা করবে, তার এটা একটা মানসিক একটা মনস্তাত্ত্বিক বাধা একটা আসবে। জবাবদিহি বাড়াতে বাংলাদেশও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবের অফিস করার জন্য ব্যবস্থা নিতে বিটিআরসি গিয়ে নির্দেশ দিয়েছেন মন্ত্রিসভা কমিটি। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দ্রুত আল জাজিরার প্রচার হওয়া ভিডিও সহ এ সংক্রান্ত কন্টেন্ট সরিয়ে নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকার পরও এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। বিটিআরসির আইনজীবী জানিয়েছেন, আদেশ অনুযায়ী পদক্ষেপ নিয়েছেন তারা। করোনা মহামারী থেকে দেশবাসীকে রক্ষায় টিকাদান কাজ প্রায় বছর জুড়েই চলবে। তবে টিকা নেয়ার বয়সসীমা একবার পরিবর্তন করে 55 ঊর্ধ্ব থেকে কমিয়ে 40 ঊর্ধ্ব করা হলেও এর নিচে নামানো হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। যতদিন রেজিস্ট্রেশন চলবে ততদিন হাসপাতালগুলো টিকা দেওয়ার কাজ চালিয়ে যাবে বলেও জানান তারা। জানাতুল বাকার কেকার রিপোর্ট। দেশে 7 ফেব্রুয়ারি করোনার টিকা দেওয়া শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত 13 লাখের বেশি মানুষ টিকা নিয়েছেন। প্রথম দফায় 70 লাখ টিকা দিয়ে এই কর্মসূচি চলছে। সিস্টেমটাও ভালো, হ্যাঁ, সবাই খুব কেয়ারিং, এবং 30 মিনিট আমার হয়ে গেছে, আমার কোনো সমস্যা হয় নাই। কনফিডেন্ট ফিল করতেছি। এতদিন থেকে অপেক্ষা করতেছিলাম যে কবে ভ্যাকসিন নিতে পারবো, যাতে করে নিজেকে সেফ ফিল করতে পারি। ম্যানেজমেন্টের খুব ভালো, এখানে বসে খুব আরাম, এবং এখানে ব্যথা মুক্তভাবে খুব সুন্দরভাবে এখানে ইনজেকশনগুলো পুশ করতেছেন। চলতি মাসের শেষ বা মার্চের প্রথম সপ্তাহে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারি অর্থে কেনা করোনা টিকার দ্বিতীয় চালানে আরও 50 লাখ ডোজ টিকা আসবে। যে 50 লক্ষ আসবে, আমরা আশা করছি এন্ড অফ দিস মান্থ অথবা ফার্স্ট উইক এর মধ্যে চলে আসবে। আমরা এখন এটা করিনি, কারণ হলো 40 বছর আপনারা জানেন যে আমরা সবসময় চাচ্ছি যে আমরা স্লো অ্যান্ড স্টেডি। প্রথম আর দ্বিতীয় ডোজ টিকা নেয়ার সময়ের ব্যবধান 2 মাস করায় আরও বেশি মানুষ করোনার টিকা পাচ্ছেন। আমাদের রেজিস্ট্রেশনটা কিছু দিনের জন্য বন্ধ ছিল। তখন বলা হচ্ছিল যে প্রথম পর্যায়ে যাদেরকে টিকা নেবেন তারাই আবার সেকেন্ড পর্যায়ে সেই একই চালান থেকে টিকাটা নেবেন। বাট এখন আমরা জানি যেহেতু 4 সপ্তাহ থেকে এটা ইতিমধ্যে পরিবর্তিত হয়ে 8 সপ্তাহে পরিণত হয়েছে, সেই এমবার্গোটা কিন্তু এখন তুলে দেওয়া হয়েছে, এবং গত 3 দিন যাবত আমাদের আবার রেজিস্ট্রেশনটা চালু হয়েছে। এই অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে নিবন্ধনকারীর সংখ্যা নির্ধারিত কোটার অতিরিক্ত হওয়ায় সাময়িক বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক নিবন্ধন চলছে। বিশ্বব্যাপী করোনার মহামারী রোধে এবং মৃত্যুহার কমাতে 100 কোটি মানুষকে 200 কোটি ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 2021 সালের ডিসেম্বর পর্যন্ত মূলত স্বাস্থ্যকর্মী, হেলথ ওয়ার্কার এবং কোমরবিড পেশেন্ট ও সিনিয়র সিটিজেনদের এই টিকা দেওয়ার আওতায় এনে মৃত্যুহার কমাতে সবাই উদ্যোগী হয়েছে।
বাংলাদেশও এই ধারায় যুক্ত হয়ে ব্যাপকভাবে করোনা টিকাদান কর্মসূচিতে যুক্ত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এভাবেই বাংলাদেশ থেকে নয়, পুরো বিশ্ব থেকেই করোনা মহামারী দূর হবে। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বেশি বেশি বিনিয়োগ করতে শ্রীলঙ্কার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে শ্রীলঙ্কার নবনিযুক্ত হাই কমিশনার সুদর্শন দীপাল সুরেশ সিনি ভেরোরত্নে দেখা করলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রশংসা করেন শ্রীলঙ্কার হাই কমিশনার। পরে মিশরের নবনিযুক্ত রাষ্ট্রদূত হাইথাম গোবাসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে মিশরের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। এরপর মালদ্বীপের নবনিযুক্ত হাই কমিশনার সিরু জিমাত সামির প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তিনি গভীর সমুদ্রে মাছ আহরণে বাংলাদেশকে মালদ্বীপের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। বিনা সুদে ঋণ, তাও আবার প্রান্তিক কৃষককে। এই কাজটি করে শতভাগ সাফল্য পেয়েছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক। টমেটো, আম, আদা, হলুদ এবং দুধ উৎপাদকদের পরীক্ষামূলকভাবে ঋণ দিয়ে পুরো টাকাই ফেরত পেয়েছে ব্যাংকটি। কৃষকের এই দায়িত্বশীল আচরণ বিবেচনায় নিয়ে পুরো কৃষি ঋণ বিনা সুদে কিংবা নামমাত্র সুদে দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। রিজভি নাওয়াজের রিপোর্ট। মুজিব বর্ষে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে গত বছর নাটোর এগ্রোর গ্রীষ্ম এবং শীতকালীন টমেটো চাষিদের বিনা সুদে ঋণ দেয় রূপালী ব্যাংক। কৃষক বিনা সুদে সর্বোচ্চ 50,000 টাকা পেয়েছেন। তাদের হয়ে 9% সুদ পরিশোধ করেছে প্রাণ গ্রুপের ওই সহযোগী প্রতিষ্ঠান। উইন উইন হওয়াতে কৃষক, নাটোর এগ্রো এবং রূপালী ব্যাংক তিন পক্ষই লাভবান হয়েছে। ওই সাফল্য ব্যাংকটিকে অনুপ্রাণিত করেছে আমফান পরবর্তী সময়ে আমবাগান মালিকদের বিনা সুদে ঋণ দিতে। এরপর 3 পার্বত্য জেলায় আদা ও হলুদ চাষ এবং সর্বশেষ মিল্ক ভিটার মাধ্যমে দুধ থেকে ঘি উৎপাদনে 10 কোটি টাকা ঋণ প্রকল্প বাস্তবায়ন করছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। কৃষিতে আমাদের খেলা পেল 4%, আর অন্যান্য সেক্টরে কিন্তু খেলা পেয়ে আপনার মোর দেন 10। যদি সুদ না থাকে, শাখা কিন্তু ইন্টারেস্টেড হবে না, শাখাও চলবে না। শাখা কিন্তু সুদ পাচ্ছে, কিন্তু সুদটা দিচ্ছে যে টমেটো কিনছে, ওটার মধ্যে সুদটা ইনবিল থাকতেছে। কৃষক বিনা সুদে ঋণ পাচ্ছে। আদায়ের হার কিন্তু এটা 100% হওয়াতে আমার ধারণা অন্য ব্যাংক যারা আছে তারা খুবই আগ্রহী হবে। পাহাড়ের ঢালে আপনি আদা এবং হলুদ এটা অনেক বেশি ফলন হয়। আমরা শুরু করেছিলাম 25,000 মেট্রিক টন দিয়ে, এখন কিন্তু সারা দেশে 80,000 মেট্রিক টনের উপরে আদা তৈরি হয়। শুরুতে আমরা এই মিল্ক ভিটার মাধ্যমে প্রায় 1000 চাষিকে 10 কোটি টাকা ঋণ দিয়েছি। করোনাকালে জুলাই-ডিসেম্বর সময়ে কৃষক ঋণ পেয়েছেন 12,077 কোটি টাকা আর ফেরত দিয়েছেন 14,091 কোটি টাকা। কৃষক পর্যায়ে বিতরণের লোনটা সবচেয়ে বেশি সাকসেসফুলি কিস্তি শোধ হয়েছে এবং পুরো লোন শোধ হয়েছে। সফল উদাহরণ রাষ্ট্রের সামনে কৃষক দিয়েছে। তো সেই জায়গা থেকে যে লোনের যে আওতাটা, সেটাকে সরকার ম্যাচ করে যদি ওইভাবে আসে 0%-এই পেতে পারে। অন্য আরেকটা হতে পারে যে নামমাত্র একটা পার্সেন্ট, 2% ধরে, কারণ প্রমাণিত তো হয়েছে যে কৃষক লোন ফেরত দেয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2020 সালের জানুয়ারি-মার্চ সময়ে সার্বিকভাবে শিল্প ঋণ আদায় কমে 16%। এপ্রিল-জুন প্রান্তিকে বড় শিল্প মালিকদের কাছ থেকে ঋণ আদায় কম হয় 59.76%, মাঝারি শিল্পে 40.92% এবং ক্ষুদ্র শিল্পে 44.18%। অথচ এপ্রিল-জুন সময়ে বন্যার পরও শিল্পপতিদের তুলনায় বেশি ঋণ ফিরিয়ে দিয়েছে কৃষক। রিজভি নাওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রকৃতির বিষয়ে শিক্ষার্থীরা যত বেশি সচেতন হবে, পরিবেশ সংরক্ষণের প্রক্রিয়া তত সহজ হবে বলে মন্তব্য করেছেন পরিবেশবিদ মুকিত মজুমদার বাবু। আগা খান স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে ভার্চুয়াল ক্লাসের অতিথি বক্তা হয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, পরিবেশ বান্ধব উন্নয়ন না হলে প্রকৃতিতে বিপর্যয় নেমে আসবে। শ্রমিক আহমেদের রিপোর্ট। বছর হতে চলল করোনা পরিস্থিতিতে ঘরে বসে ভার্চুয়াল ক্লাস করছে শিক্ষার্থীরা। শ্রেণীকক্ষের সান্নিধ্য বঞ্চিত শিশুদের নিয়ে পরিবেশবিদ মুকিত মজুমদার বাবুর প্রকৃতি পাঠের আসর। তাকে কাছে পেয়ে নানা প্রশ্নের উত্তর খুঁজেছেন রাজধানীর উত্তরার আগা খান স্কুলের ক্ষুদে শিক্ষার্থী ও শিক্ষকরা। কিভাবে প্রাণীদেরকে বিলুপ্ত হওয়া থেকে বাঁচাবো? Why the seasonal changes occurs? প্রকৃতি সংরক্ষণে শিক্ষায় গুরুত্ব আরোপ করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান। তোমাদের উৎসাহটা কিন্তু খুবই আমাকে উৎসাহ দিচ্ছে,
যে তোমরা জানতে চাচ্ছ এই প্রকৃতি পরিবেশ নিয়ে, এবং এইটাই কিন্তু দরকার। নেচারের নানা জিনিস যে কন্ট্রিবিউট করছে আমাদের চারপাশে, সেই ব্যাপারটি কিন্তু আমরা কিন্তু যত বেশি জানবো তত বেশি কিন্তু আমরা উপকৃত হব। তো আমাদের অনেক ধরনের প্রয়োজন বাড়ছে। তাহলে কি হচ্ছে, যত আমি প্রকৃতির উপরে আমি আমার প্রেসার দিব, ততই কিন্তু প্রকৃতি ক্ষতিগ্রস্ত হবে এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমাকে এই যে পরিবেশ প্রকৃতিকে ভালো রাখতে হলে তাহলে কি আমাকে চিন্তা করতে হবে, একদম এখন থেকে সিরিয়াসলি চিন্তা করতে হবে। এবং তোমরা যখন প্র্যাকটিসটা করবে তখন কিন্তু বাবা মাও কিন্তু সেটা খেয়াল করবে। করোনার মতো ভবিষ্যৎ বিপর্যয় ঠেকাতে ঘর থেকেই পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন মুকিত মজুমদার বাবু। এনভায়রনমেন্টের কথা চিন্তা করব না, আমি আমার সুখ স্বাচ্ছন্দ্যের কথাই খালি চিন্তা করলাম, তাহলে যেটা হবে এনভায়রনমেন্ট ক্ষতিগ্রস্ত হবে। এনভায়রনমেন্ট যখন ক্ষতিগ্রস্ত হবে তখন কিন্তু আমার হেলথ ভালো থাকবে না। এবং সেটা কিন্তু একটা প্রমাণ হচ্ছে কি এই কোভিড-19, কিন্তু আমরা কিন্তু ইগনোর করে গেছি এনভায়রনমেন্টকে, যার কারণে আজকে কিন্তু সারা পৃথিবী কিন্তু এফেক্টেড। সবকিছু শুরু হওয়া উচিত বাসা থেকে। পরিবেশ বান্ধব উন্নয়ন যদি না হয় তাহলে কি হবে, আমাদের এই পরিবেশটা একেবারে বিপর্যস্ত হয়ে যাবে। খেলার মাঠ ও বাগান সহ স্কুল ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। ছাদ কৃষি থেকে স্বাস্থ্য সুরক্ষা আর নিয়মানুবর্তিতার শিক্ষা নিচ্ছেন রাজধানীর গোলাপবাগের তরুণ পেশাজীবী রায়হান চৌধুরী। বলছেন, মানসিক অবসাদ দূর করা থেকে শুরু করে জীবনের ইতিবাচক অনেক কিছুই যুক্ত করতে পারে ছাদ কৃষি, নিশ্চিত করতে পারে পারিবারিক পুষ্টি। শাইখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। চারদিকে অট্টালিকার ভিড়, ঘনবসতিপূর্ণ এলাকায় দোতলা বাড়ির 1000 বর্গফুটের ছাদে কৃষির আয়োজন সহজ নয়। সাধারণ কর্মজীবী তরুণের জন্য উদ্যোগটি আরও কঠিন। এসব প্রতিকূলতাকে দূরে ঠেলেই দিনে দিনে ছাদটিকে কৃষিক্ষেত্রে পরিণত করেছেন রায়হান চৌধুরী। বলছেন, সবকিছুই ভালোবাসা থেকে। একটা গাছ ছিল আমার ছাদে, সেটা ছিল এই জায়গায় একটা করমজা গাছ, তো সেটা ঝড়ে পড়ে গেছে। তো এটা দেখে আমার বাবা খুব কষ্ট পেয়েছে, তো আমার ওয়াইফও খুব কষ্ট পেয়েছে যে প্রতিদিন ছাদে আসে কোনো ঘাস নাই। পরে মাসে মাসে চিন্তা করলাম যে আমি যে রিক্রিয়েশনের জন্য ট্যুর দেই, এদিক ওদিক যাই, ওই টাকাটা আমি জমাই। তো ওই টাকাগুলি জমায় আমি আস্তে আস্তে অফিস থেকে আসার সময় বাইকের পিছনে 2-3টা করে গাছ নিয়ে আসতাম, এসে জমাইতে আল্লাহর রহমতে আমার এই পজিশন। আর আপনার অনুপ্রেরণা চ্যানেল, আমি প্রতিদিন আপনার চ্যানেলের ইউটিউব সাবস্ক্রাইবার তো আছি, প্লাস প্রতিদিন আপনার এমন কোনো অ্যাপ্রিসিয়েট নাই 170টার মতো আমি মনে অলরেডি দেখে ফেলছি। মানে প্রত্যেকটা 2-3বার করে দেখা হয়েছে। আমার ওয়াইফ বলে, এত দেখো কেন? ও যত দেখি ততই ভালো লাগে। ছাদটি ছোট হলেও উদ্ভিদের পরিবারটি বেশ বড়, আর এই পরিবারের সব সদস্যই রায়হানের গভীর মনোযোগ আর ভালোবাসায় লালিত। আমার এখানে প্রচুর কাঁচামরিচ হয়, ধনেপাতা হয়, শাকসবজি হয়, কলমি শাক অনেক হয়, ফুলকপি, পাতাকপি, স্কোয়াশ, লেটুস, তারপরে চাইনিজ ক্যাবেজ সব হয় ইনশাল্লাহ আল্লাহর রহমতে। বেগুন হয়, টমেটো, চেরি টমেটো এবার এলাকা সবাই দিচ্ছে, এমন অবস্থা। অনলি 4টা গাছ। এরই মধ্যে ছাদ কৃষির অনেক উপকারিতা শরীর ও মনে উপলব্ধি করছেন রায়হান। আমার এখানে কোনো লেবার কস্ট নাই, অনলি মি। আমার ওজন গত 7 মাসে 6.5 কেজি কমছে। এর কারণ হলো শুধুমাত্র আমি বাগানে কাজ করছি। আর ইয়াং জেনারেশন মোবাইল, ফেসবুক, অ্যাপস এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তো আমি চাই না যে এগুলি দিয়ে এগুলি অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে। এমন একটা জিনিস করবো আমার ফ্যামিলি যাতে পছন্দ করে, যাতে মানুষ দেখে বলে যে না, ছেলেটা পরিশ্রমী। যেন গেঞ্জি বসতির ভেতরে সাজানো এক সবুজের আয়োজন, যেখানে ভালোবাসা আর শ্রদ্ধা দিয়ে সাজানো ছোট্ট একটি সংসার। এক টুকরো ছোট্ট ছাদকে রায়হান যেভাবে সাজিয়েছে প্রেম, ভালোবাসা আর প্রীতি দিয়ে, তা অনেক বড় উদ্যোগকে হার মানায়। ঢাকার গোলাপবাগের রায়হানের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, বিস্তারিত ছাদ কৃষি প্রতিবেদনটি প্রচার হবে বৃহস্পতিবার বিকেল 3:05 হৃদয় বাটিও মানুষের ডাক অনুষ্ঠানে। এ পর্যায়ে ভাষার মাস ফেব্রুয়ারি।
ভাষার মাসে নতুন নতুন বইয়ের সাথে শিশু কিশোরদের পরিচয় করিয়ে দিতে দেশি ভালোবাসির উদ্যোগে শৈশবের গল্পের দ্বিতীয় পর্ব হয়েছে। এ পর্বে সাবেক অর্থমন্ত্রী ও লেখক আবুল মাল আব্দুল মুহিতের বই সোনালী দিনগুলি নিয়ে আলোচনা হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজনের পার্টনারশিপে আছে ভারতীয় হাইকমিশন আর মিডিয়া পার্টনার চ্যানেল আই। লালা নওশিনের রিপোর্ট। আমি স্কুলে শুধুমাত্র টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করি, সেকেন্ড হয়েছিলাম। তারপরে সব পরীক্ষায় ফার্স্ট। দেশি ভালোবাসির সাথে শৈশবের গল্পের দ্বিতীয় পর্বে নিজের সোনালী জীবনের নানা ঘটনার স্মৃতিচারণ করেন খ্যাতনামা অর্থনীতিবিদ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আমরা 14 ভাই বোন ছিলাম। আত্মজীবনের প্রথম খণ্ড সোনালী দিনগুলি নিয়ে কথা বলতে গিয়ে উঠে আসে শৈশব, কৈশোর ও পরিণত জীবনের নানা অনুষঙ্গ। আমি বোধহয় পৃথিবীর বইমেলা একমাত্র রাজ্জাক স্যার ছাড়া আর কাউকে এই ক্রেডিট দেব না যে আমার চেয়ে বেশি লাইব্রেরিতে গিয়েছেন। স্টারের তো আমি কোথায় কোন জিনিস থাকে আই ক্যান টেল টু আদার্স যে ওই তলায় গেলে ইউ উইল গেট দিস, ওই তলায় গেলে ইউ উইল দিস। বই পড়াটা সাহায্য করা উচিত। আমি করে যাচ্ছি, আমার প্রায় 50,000 বই আছে। আমার এটা যে উঠছে এখন, the last floor is library। দেশের শিক্ষা, সমাজ, অর্থনীতি ও শিল্প সাহিত্যের জন্য কাজ করা এই ব্যক্তিত্বের বিভিন্ন ঘটনা পরিক্রমা উঠে আসে আলোচকদের কথায়। সব বিষয়ে তার কিছু না কিছু দক্ষতা আছে, সব ব্যাপারে তিনি লিখেছেন, কথা বলেছেন। অ্যান্ড আমাদের সকলেই কি আমরা তার পায়ের কাছে যারা বসে তার কাছে কিছু শিখতে পেরেছি, এটা আমাদের সত্যি সবচেয়ে বড় কপাল। আমার কাছে মনে হয়েছে উনি একজন ডিকশনারি, নিজেই একটু স্যার যদি কোনো কারণে মনে হয়েছে যে একটা স্যারের একটু কনফিউজ বা একটু মানে সাথে সাথে স্যার সেই বইটা বের করে নিয়ে আসছে। সেই শৈশব থেকে পড়া, লেখা এবং কাজ এর মাধ্যমে তিনি নিজেকে গড়ে তুলেছেন। এখন পরিণত বয়সে এসেও তিনি সমান সক্রিয়। বই নিয়ে এমন উদ্যোগ শিশুদের বই পড়তে উৎসাহিত করবে বলে মনে করেন আয়োজনের উদ্যোক্তা। ফেব্রুয়ারি মাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। আমরা যেন আরও বেশি ভাষা চর্চা করতে পারি এবং বইয়ের প্রতি যেন আমরা সবার আকর্ষণটা আরও বাড়াতে পারি, এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। শৈশবের গল্প নিয়ে ভার্চুয়ালি আয়োজনের আলোচিত বইগুলো পাওয়া যাবে দেশি ভালোবাসির ফেসবুক পেজ ও ওয়েবসাইটে। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে আইও স্পোর্টস। প্রিয় দর্শক, খেলাধুলার সব আপডেট নিয়ে এ পর্যায়ে আইও স্পোর্টসে যোগ দিচ্ছেন সহকর্মী মিশু চৌধুরী। যাচ্ছি তার কাছে। মেহেদি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের আইও স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজে টাইগারদের ব্যর্থতার ময়না তদন্ত শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সভাপতি নাজমুল হাসান এমপির সঙ্গে তার বাসায় ম্যারাথন বৈঠক সেরেছেন 3 নির্বাচক ও বিসিবির পরিচালকরা। নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশের ওডিআই ও টি20 দল ঘোষণা আগামী শুক্রবার। দলে বড় পরিবর্তনের সম্ভাবনা নাকচ করেছেন তারা। সাদি মাহমুদের রিপোর্ট। সাদা পোশাকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ বাংলাদেশ। এরপর থেকেই আলোচনা সমালোচনার শেষ নেই। উঠে এসেছে টেস্ট ক্রিকেটে টাইগারদের দুর্বলতার নানা দিক। বিসিবি অভ্যন্তরেও রয়েছে নেতিবাচক প্রতিক্রিয়া। তাই তো বিসিবি সভাপতি এমন হারের কারণ খুঁজতে নিজ বাসায় বোর্ড পরিচালক আর নির্বাচকদের সাথে বৈঠকে। পরে অবশ্য যোগ দেন সিনিয়র ক্রিকেটাররাও। বৈঠকে দলে বড় পরিবর্তন না করে ব্যর্থতা কাটিয়ে ওঠার কথা বলা হয়েছে। আমাদের ডেভেলপমেন্ট, এইচপি সব কিছু নিয়েই ডিসকাশন ছিল। স্পেশালি এই ইমিডিয়েট যেটা শেষ হলো সেই সিরিজ, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, সব কিছু নিয়ে আমাদের একটা ডিসকাশন মত বিনিময় ছিল। টিমের একটা সিরিজ শেষ হয়েছে, আমরা ওডিআই সিরিজটা ভালো খেলেছিলাম, টেস্ট সিরিজ ভালো খেলেনি। সব যে সার্বিকভাবে সব কিছু নিয়ে আলোচনা হয়েছে। ইনশাল্লাহ সামনের সিরিজগুলো যাতে আমরা ভালো খেলতে পারি এই অনুপ্রেরণা নিয়ে যাচ্ছি। ওয়েস্ট ইন্ডিজের কাছে শোচনীয় হারের ধাক্কা না কাটতেই বিদেশ সফরের প্রস্তুতি নিতে হচ্ছে ক্রিকেটারদের। আসন্ন নিউজিল্যান্ড সফরে ওয়ানডে দল কেমন হতে পারে তা অনেকটাই অনুমান করা যাচ্ছে। ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ, প্রতিপক্ষ হয়েছে হোয়াইট ওয়াশ। স্বাভাবিকভাবেই দলে থাকছে না পরিবর্তন।
কাছাকাছি আরেকটা সিরিজ আছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে পরিবর্তনের যেসব কথা আপনারা বলছেন আমার সেরকম কিছু মনে হয়নি। বাট আমাদের মেজর পরিবর্তন না করে আমরা কিভাবে এখান থেকে উত্তরণ করতে পারি সেই সবার মাথার থেকে সবার আইডিয়া থেকে শেয়ারিংটাই ইম্পর্টেন্ট ছিল। আমরা পরশুদিন সকালে আপনার টিমটা দিয়ে দেবো, কালকের টিম রেডি আছে অলমোস্ট, কালকে ওদের ভ্যাকসিনেশন আছে, ওগুলি নেওয়ার পরে পরশুদিন সকালে ঘরের মাঠে সিরিজ হওয়ায় ওয়ানডে দল ছিল 18 সদস্যের। নিউজিল্যান্ড সফরে 2 সংস্করণের জন্য থাকবেন 20 ক্রিকেটার। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে এজিএম ও পরিচালনা পর্ষদের নির্বাচনের মাধ্যমে নতুন অভিযাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের স্পোর্টিং জায়ান্ট ঢাকা মোহামেডান লিমিটেডের। 6 মার্চ ঢাকার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হচ্ছে সাদা কালো শিবিরের এজিএম ও নির্বাচন। তার আগে 129 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে দেয়া হয়েছে মোহামেডান লিমিটেডের নতুন সদস্য পদ। নতুনদের মধ্যে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, পরিচালক ইসমাইল হায়দার মল্লিক, ক্রিকেটার সাকিব আল হাসান, 2 সাবেক ক্রিকেট তারকা রকিবুল হাসান, মিনহাজুল আবেদিন নান্নু, বাংলাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার দাবারু নিয়াজ মোর্শেদ। অন্যান্যদের মধ্যে রয়েছেন সাংসদ কাজী ফিরোজ রশিদ, শফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক সেনাপ্রধান ও বিইউর সাবেক সভাপতি জেনারেল আব্দুল মুবিন, পুলিশের আইজি বেনজির আহমেদ ও মিডিয়া ব্যক্তিত্ব সানাউল আরিফিন। 202 স্থায়ী সদস্যের সাথে নতুন 129 জন মিলিয়ে মোট 331 জন সদস্য ভোট দিয়ে 17 সদস্যের নতুন পরিচালক মণ্ডলী নির্বাচন করবেন। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 প্রথম লেগে দিবাগত রাত 2টায় মাঠে নামবে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিক। স্প্যানিশ ক্লাব সেভিয়ার মাঠে আতিথ্য দেবে দ্য বাভারিয়ানস। সম্প্রতি কোপা দেল রের প্রথম লেগে বার্সেলোনাকে হারিয়ে সেমিফাইনালে 1 পা এগিয়ে রেখেছে সেভিয়া। এখন পর্যন্ত জার্মান চ্যাম্পিয়ন্স বায়ার্নের বিপক্ষে 2 বার মুখোমুখি হয়েছে দলটি। 2011 থেকে 12 ইউরোপা লেগে জার্মানিতে 1-0 গোলের জয় ও নিজেদের মাঠে 2-2 গোলে ড্র করে সেভিয়া। একই সময়ে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোর মাঠে খেলবে জুভেন্টাস। ইনজুরির কারণে লিওনার্দো বুনুচ্চি এবং পাওলো দিবালার সার্ভিস এই ম্যাচে পাচ্ছে না ওল্ড লেডিস অফ তুরিনোস। ফিট হয়ে অনুশীলনে ফিরছেন অ্যারন রামসি, আর প্লে মেকার রোনালদো প্রস্তুত থাকবেন যে কোনো দলের বিপক্ষে ব্যবধান তৈরি করতে। 9 বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টেনে সাদা পোশাক ও লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সাউথ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ফাফ ডুপ্লেসিস। তবে দেশের হয়ে ওডিআই এবং টি20 ক্রিকেট খেলবেন বলে জানিয়েছেন হার্ড হিটিং এই টপ অর্ডার ব্যাটসম্যান। 2012 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টেস্টেই 1 সেঞ্চুরি ও 1 হাফ সেঞ্চুরি করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ডুপ্লেসিস। ইচ্ছা ছিল চলতি মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের মাঠে টেস্ট সিরিজ খেলেই সাদা পোশাকের ক্রিকেটকে গুড বাই বলবেন। করোনার কারণে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা সফর স্থগিত করায় আর অপেক্ষা বাড়াতে রাজি হননি সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক। 10 সেঞ্চুরি আর 21 হাফ সেঞ্চুরি সহ 1004 রান করেছেন টেস্টে। 36 টেস্টে দেশকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন 17 ম্যাচ। গত ফেব্রুয়ারিতে সাউথ আফ্রিকার টেস্ট দলের নেতৃত্ব ছাড়েন। আগামী 3 বছর ওডিআই ও টি20 মিলিয়ে 3টি বিশ্বকাপ দেশের হয়ে খেলাই যে লক্ষ্য তা ইঙ্গিতে পরিষ্কার করেছেন তিনি। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদের সবাইকে ফিরে নিয়ে যাচ্ছে মূল সংবাদে মেহেদির কাছে। ধন্যবাদ মিশু চৌধুরী খেলাধুলার সব আপডেট দর্শকদের জানিয়ে দেওয়ার জন্য। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। বিএনপি নেতাদের লজ্জা না পেয়ে করোনার ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে ক্লিনিক ভবনে করোনার টিকা নিয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, দেশের সকল নাগরিকের সুরক্ষা নিশ্চিত করতে চায় সরকার। বিএনপি নেতারা শুরু থেকে ভ্যাকসিন নিয়ে নানা অপপ্রচার চালিয়েছিল বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, তারা মানুষের মাঝে ভীতি তৈরি করতে পারেনি। এই টিকা নিয়ে তাদের যে অপপ্রচার সেটি প্রমাণ করে সময়ে সময়ে তারা এই ধরনের অপপ্রচার চালায়, যেটির আসলে কোনো বস্তুনিষ্ঠতা নাই এবং মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে, সরকারকে বেকায়দা ফেলার উদ্দেশ্যে এই ধরনের অপপ্রচার চালায়। টিকা নিয়েও তাই তারা এই ধরনের অপপ্রচার চালিয়েছে। আমি তাদেরকে লজ্জা না পেয়ে আপনারাও টিকা নিন। সরকার সবার সুরক্ষা নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। বিরোধী দলের যারা আমাদের কড়া সমালোচনা প্রতিদিন করেছেন টিকা নিয়ে, তাদেরকেও আমরা সুরক্ষা দিতে চাই। প্রিয় দর্শক, সময় হলো অশোক লীলার ইফাত বিরতি নেবার।
আর বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। মিয়ানমারের সেনা শাসিত সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছেই, ইয়াঙ্গুনে চাকরিজীবীদের ব্যক্তিগত গাড়ি দিয়ে অবরোধ। উফ, 4 ঘন্টা লাগলো বাজার করতে। আমন্ত্রণ আরো একবার চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারে সেনা শাসিত সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। ইয়াঙ্গুনে চাকরিজীবী অনেক মানুষ অফিস শেষে শহরের গুরুত্বপূর্ণ সড়কে ব্যক্তিগত গাড়ি দিয়ে অবরোধ তৈরি করেন। মিয়ানমারে গণতান্ত্রিক সরকার উৎখাতে জনগণের সমর্থন আছে বলে দেশটির সেনাবাহিনী বক্তব্য দিয়েছে, তা নাকচ করেন বিক্ষোভকারীরা। চলতি মাসের শুরুতে ক্ষমতা দখল করা মিয়ানমারের সেনাবাহিনী দেশটিতে নতুন নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেও এ নিয়ে সন্দেহ প্রকাশ করেন তারা। গণতন্ত্রপন্থী নেত্রী সু চি অভ্যুত্থানের দিন থেকেই আটক রয়েছেন। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। পর্যটন এলাকা উত্তর কাশ্মীরে ইগলু ক্যাফে তৈরি করা হয়েছে। এই পান্থশালার টেবিল চেয়ারও বরফের আস্তরণে তৈরি। কোলেহাই গ্রুপের রেস্তোরাঁটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসিম শাহ জানান, সুইজারল্যান্ডের থেকে এই ক্যাফের ধারণা নেওয়া হয়েছে। 15 ফুট উচ্চতা ও 24 ফুট প্রস্থের এই ক্যাফে তৈরিতে সময় লেগেছে 15 দিন। যা যাক অর্থনীতি সংবাদে। খুচরা দোকানে খোলা ভোজ্য তেলের দাম লিটার প্রতি 115 টাকা নির্ধারণ করেছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের পণ্যের মূল্য নির্ধারণী জাতীয় কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানান, বোতলজাত 5 লিটারের দাম পড়বে 630 টাকা। বিশ্ব বাজার পর্যবেক্ষণ করে প্রতি মাসে দর পর্যালোচনা করবে জাতীয় কমিটি। খুচরা পর্যায়ে প্রতি লিটার পাম অয়েলের দাম নির্ধারণ করা হয়েছে 104 টাকা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম পড়বে 135 টাকা। জানাবো চট্টগ্রাম সংবাদ। পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর নির্বাচনকে সামনে রেখে বন্দরনগরী চট্টগ্রামে ফোরামের উদ্যোগে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। নগরীর নেভি কনভেনশন হলে আয়োজিত এই সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিজিএমই এর সভাপতি ডক্টর রুবানা হক। ফোরামের সভাপতি কেডিএস এর চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বক্তব্য রাখেন বিজিএমই এর প্রথম সহসভাপতি এম এ সালাম, সহসভাপতি ফয়সাল সামাদ, প্যানেল লিডার ABM শামসুদ্দিন সহ অন্যরা। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। মৎস্য ও প্রাণী সম্পদ খাতে করোনায় ক্ষতিগ্রস্ত খামারিদের আর্থিক প্রণোদনা দিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত 4,85,476 জন খামারিকে 568,86,41,250 টাকা আর্থিক প্রণোদনা দেয় সরকার। কার্যক্রম উদ্বোধন করে কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, নিরাপদ ও পুষ্টিসম্মত খাদ্য উৎপাদনে করা সরকারের লক্ষ্য। অনুষ্ঠানে ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম এবং অন্যরা। এ পর্যায়ে দেখবেন প্রকৃতি সংবাদ। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও সুন্দরবনের কৌশলগত পরিবেশ সমীক্ষা বিষয়ে মতামত সভা হয়েছে। সুন্দরবন রক্ষায় বিভিন্ন মন্ত্রণালয়ের একসঙ্গে কাজ করার কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে সুন্দরবন রক্ষায় যে কোনো প্রকল্পে বরাদ্দ দিতে সরকার আগ্রহী বলে জানান পরিবেশ ও বনমন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এবং অন্যরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ই কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশের সঙ্গে একটি 1 বছর মেয়াদী চুক্তি সই করেছেন। এই চুক্তির মধ্য দিয়ে সাকিব দারাজ বাংলাদেশের নতুন ক্যাম্পেইন অ্যাম্বাসেডর হিসেবে যাত্রা শুরু করলেন। দারাজ বাংলাদেশের বনানী সদর দফতরে উভয় পক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এখন থেকে দারাজের বিভিন্ন ক্যাম্পেইন যেমন বাংলা নববর্ষ, অ্যানিভার্সারি এবং সিঙ্গেল ডে ক্যাম্পেইন 11.11-এ দারাজের সঙ্গে এক হয়ে কাজ করবেন সাকিব। প্রিয় দর্শক, আবারও সময় হলো অশোক লীলান ইফাদ অটচ বিরতি নেবার। আর বিরতির পরে আরো জানিয়ে ফিরছি। বাংলাদেশকে ঘিরে অপপ্রচার। ওই যে সময়ে সত্যের বোঝা হালকা হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে শেফালি। তোর মেজাজ বুঝে আমাকে চলতে হবে। হ্যাঁ, তুমি না খুব ভীতু আছো আসলে, সারাটাক্ষণ খালি মিন 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 করো। আমার নাম সিনথিয়া। তো হয়ে যাবে শেফালি। তোর মেজাজ বুঝে আমাকে চলতে হবে। হ্যাঁ, তুমি না খুব ভীতু আছো আসলে, সারাটাক্ষণ ফাটল ধরানোর অভ্যাস বুমেরাং হবে। ইতিহাস সাক্ষী ষড়যন্ত্রকারীরাই নিশ্চিহ্ন হয়ে যায়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা খেতাব বাতিল করতে সরকার নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। রাজধানীতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে দলের নেতারা বলেন, দেশে গণতন্ত্র নেই বলেই জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চায় সরকার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান তারা। রণাঙ্গনের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের খেতাব বাতিলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা বলেছি, এই সরকার তুমি যদি জিয়াউর রহমানের এই খেতাব, বীরুত্তম খেতাব বাতিলের চিন্তা করো, যদি বাতিল করো, এই সরকারের হাত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। বাংলাদেশকে ঘিরে সকল অপপ্রচারের বিরুদ্ধে বিভিন্ন দেশে কূটনীতিকদের উদ্যোগ নিতে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। কোনো ধরনের বানোয়াট তথ্য যাতে স্থান না পায় সে লক্ষ্যে উপযুক্ত তথ্য ব্যবহারের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান জানান তারা। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা শিরোনামে এক আয়োজনে এটি বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোর দায়িত্ব বলেও স্মরণ করিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী। আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে বর্তমান সরকার। আমার সকল সহকর্মীদের, আপনারা যে যেখানে আছেন, যে যে দেশে আছেন, সেইখানে থেকে এইগুলোর উপযুক্ত তথ্যভিত্তিক জবাব দিবেন, যাতে এই ভ্রান্ত ধারণাগুলো, এই বানোয়ার তথ্যগুলো জনমনে আপনার গঠিত না হয়, সেগুলোর আমরা সত্যিকারের আপনার উত্তর দিতে পারি। প্রিয় দর্শক, আবারও নিয়ে নেব কিছুক্ষণের অশোক লীলান ইফাদ অটচ বিরতি। আর বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরছি। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে ছেলেদের সেমিতে ডিফেন্ডিং, মেয়েদের সেমিতে সেরেনা ওসাকার লড়াই। সানসিল্ক পিঙ্ক ব্যবহারে চুল দেখায় ঘন, আর ঘন চুলে সব পসিবল। ঘন চুলে হয়ে যাও পপুলার অথবা পাওয়ারফুল কিংবা দারুণ সুন্দর। ঘন চুলে সব হেয়ার স্টাইল পসিবল। 3 টাকায় সানসিল্ক পিঙ্ক থিক অ্যান্ড লং উইথ কেরাটিন ইয়োগার্ট চুলকে দেখায় ঘন। এখন 16% এক্সট্রা 3 টাকায়।